এইটা কি একটা কিংস পার্টি হবে? এইটাকে কি আসলে সরকার একটা পার্টি তৈরি করে সরকার কি তাদেরকে আসলে মানে ক্ষমতায় বসিয়ে দিবে? এই ধরনের একটা অস্বস্তি কিন্তু বিএনপির মধ্যে আছে। বাংলাদেশের রাজনীতিতে কি একটি তৃতীয় শক্তির আবির্ভাব হতে যাচ্ছে? আমরা পুরো পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আমাদের এই পর্বে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় শক্তি আসবে কিনা, তৃতীয় শক্তি যদি রাজনীতিতে আসে তাহলে তারা কেমন করতে পারবে, বিএনপি তাদেরকে কেমন চোখে দেখছে, আওয়ামী লীগ কি ভোটের রাজনীতিতে থাকবে, এই তিন চারটা বিষয় নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা হবে। প্রথমত আমরা জানি তৃতীয় শক্তি আসবে কিনা। আলোচনায় যাওয়ার আগে পরিচয় দিয়ে নিচ্ছি, আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। তৃতীয় শক্তি যে আসবে এই বিষয়টা নিয়ে আসলে বিভিন্নভাবে বোঝা যাচ্ছে। আপনারা জানেন যে গত জুলাই আগস্টে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো জনতাকে সাথে নিয়ে, এই আন্দোলনের ফলে সাবেক সরকারের পতন হলো এবং এর পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটা তৃতীয় ধারা আসুক, তৃতীয় শক্তি আসুক, এই ধরনের কিছু ডিমান্ড তৈরি হয়েছে। কিংবা যারা এই রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের মধ্যেও একটা আশা আকাঙ্ক্ষার তৈরি হয়েছে যে তারা বাংলাদেশের রাজনীতিকে কিছু দিতে চান। এর পরবর্তীতে আপনারা জানেন যে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি ছিল, এইটা ছিল ছাত্র শক্তি নামক একটা সংগঠনের বর্ধিত অংশ। সারা বাংলাদেশে সমন্বয়করা ছড়িয়েছিল সরকারি বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং পরবর্তীতে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবার নতুন করে একটা কমিটি করলেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিগুলো সারা বাংলাদেশে ওনারা ছড়িয়ে দিলেন। এর পরবর্তীতে আমরা দেখলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিছু নেতা কর্মী গিয়ে পরবর্তীতে তারা আবার নাগরিক শক্তি নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন। এটাকে ওনারা বলছেন যে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম না, কারণ এইটার মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষই আছে এবং এইটার কমিটিও তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। তাহলে আমরা এই ছাত্র শক্তির কথা যখন জানতে পারলাম, এটা এখন আর নাই, এটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। দুইটা কমিটি অলরেডি আছে এখন। একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরেকটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই যে জাতীয় নাগরিক কমিটি এইটা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে দিচ্ছে তাদের শাখা প্রশাখা। এখন তারা আবার এখন শোনা যাচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা নাগরিক জাতীয় নাগরিক কমিটি নামে ওনারা যেই কমিটি করেছেন এইটার কিছু নেতা কর্মী মিলে নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম শুরু করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গায় থাকবে, নাগরিক কমিটি নাগরিক কমিটির জায়গায় থাকবে, কিন্তু আলাদা একটা রাজনৈতিক শক্তি হতে পারে। রাজনৈতিক এই দলটির নাম এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারা মোটামুটি পত্র পত্রিকায় সাক্ষাৎকারে বিভিন্নভাবে বুঝাইতেছেন এবং তাদের মুখপাত্র বলেছেন যে আগে বলেছিলেন যে জানুয়ারির মধ্যে তারা কমিটি দিবেন, এখন মনে হচ্ছে যে তারা আরেকটু সময় নিচ্ছেন। তারা বলতেছেন যে ফেব্রুয়ারির মধ্যে তারা একটা রাজনৈতিক দল মানে আত্মপ্রকাশ করাবেন। তো সেই ক্ষেত্রে বিষয়টা হইতেছে এইরকম যে নাগরিক কমিটির যেই কমিটিগুলি সারা বাংলাদেশে কমিটি দিচ্ছে বিভিন্ন জেলা উপজেলা থানা ওয়ার্ড পর্যায়ে, সম্ভবত এই এই কমিটিগুলি বা এই কমিটি থেকে একটু ভিন্নতর করে এই রাজনৈতিক দলটি গঠিত হবে। তাহলে আমরা মোটামুটি প্রথম প্রশ্নের উত্তরে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, একটা তৃতীয় শক্তি আসতেছে বাংলাদেশে, তৃতীয় একটা রাজনৈতিক দল আসতেছে বাংলাদেশে। মানে আগেরও রাজনৈতিক দল আছে, এটা তৃতীয় শক্তি আমরা বলতেছি কারণ একটু ব্যাকআপ আছে। আপনারা জানেন যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেই দলটি নেতৃত্ব দিয়েছিল সেই দলটির নাম ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই এই আন্দোলনের ফলে সারা বাংলাদেশে তারা একটা রাজনৈতিক দল বর্তমানে সংগঠিত করেছেন, যা বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু এই 2009 থেকে 2024-এ তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাদের নেত্রী এখন পলাতক অবস্থায় আছে এবং বড় বড় নেতাকর্মীরা সবাই পলাতক অবস্থায় আছে। নতুন একটা বাস্তবতা শুরু হয়েছে। এখন ভবিষ্যতে আওয়ামী লীগ কি করবে না করবে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো এই ছিল আওয়ামী লীগের প্রেক্ষাপট। বিএনপির প্রেক্ষাপট ছিল, আপনারা জানেন যে 1975 পরবর্তীতে অনেকগুলি পাল্টা হলো। তারপরে এই জিয়াউর রহমান ক্ষমতা আরোহণ করলেন, তারপরে উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন,
প্রথমে জাগদল 1979 সাল থেকে ধীরে ধীরে বিএনপি ফর্ম করলো। মাঝখান দিয়ে আবার স্বাধীনতার পরে জাসদ আওয়ামী লীগের একটা অংশ, জাসদ দল গঠিত হলো, কিছু বাম দল তো ছিলই। তো এক একটা দলের গঠন করার পিছনে কিন্তু এক একটা প্রেক্ষাপট ছিল। তো নতুন এরপরে এর মাঝে অনেকগুলি দল আসছে, কিন্তু ওই রকম কিন্তু আলাদা বিশেষ কোনো প্রেক্ষাপট ছিল না ওই দলগুলি বাংলাদেশে আসার পরে। কোনো দলগুলি হয়তো বড় দলগুলি থেকে আলাদা হয়ে নতুন দল গঠন করেছেন বা ভিন্ন পরিবেশ পরিস্থিতিতে করেছেন, কিন্তু এই ধরনের বড় কোনো সিচুয়েশন ছিল না। অর্থাৎ আওয়ামী লীগ গঠন হওয়া বা জাসদ গঠন হওয়া বা বিএনপির গঠন হওয়া এইগুলির মতো এত বড় কোনো ঘটনা ছিল না যেখানে একটা নতুন একটা শক্তি আবির্ভূত হতে পারে। কিন্তু এই 2024-এর জুলাই আগস্টের যেই প্রেক্ষাপটটা, যেই ছাত্র জনতার আন্দোলনে একটা বৃহৎ রাজনৈতিক দলের পরাজয় ঘটলো, নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কেউ কেউ এটা নতুন স্বাধীনতা বলেন, কেউ কেউ বিপ্লব বলেন, কেউ কেউ গণ অভ্যুত্থান বলেন। তো সেই কারণে নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই কারণে আমরা তৃতীয় শক্তি হতে পারবে কিনা সেটা আমরা মনে করতেছি। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা তৃতীয় শক্তি বাংলাদেশের রাজনীতিতে আসতেছে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, তারা বাংলাদেশের রাজনীতিতে কি করতে পারবে বা কেমন করতে পারবে? এই কেমন তারা করতে পারবে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে জটিল পার্ট। এইখানে বিষয় হচ্ছে যে তাদের আদর্শ আসলে কি, এই রাজনৈতিক দলটা কি আদর্শ নিয়ে কাজ করবে। আওয়ামী লীগের, বিএনপির একটা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা আদর্শ আছে, তাহলে এই ছাত্র জনতার যে এই যে আন্দোলন বা এই যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা যেই নতুন দল নিয়ে আসবে, এটার আসলে আদর্শটা কি হবে সেটা একটা বিষয়। এরপর একটা বিষয় হচ্ছে তারা এই বাংলাদেশের জনমানুষের কাছে কতটুকু পরিচিত হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে, জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করে নিবে, কতটুকু তারা মানুষের কাছে পৌঁছতে পারবে এই বিষয়টা। এবং যদি বাংলাদেশে ভোটের রাজনীতি হয়, এই ভোটের রাজনীতিতে তারা তাদের মার্কাকে, তাদের প্রতীককে মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য করে তুলতে পারেন এই বিষয়টা। এছাড়া তাদের স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যেতে চান, কি স্বপ্ন দেখাইতে চান, কি করতে পারবেন, তারা দলে কারা কারা আসবেন, এই মানুষগুলিকে সাধারণ জনগণ পছন্দ করতেছে কিনা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কোনো সমর্থন আছে কিনা। কারণ বিএনপি, আওয়ামী লীগের মতো দলগুলোর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের আপনার নৈতিক, মোরাল, ধর্মীয়, তারপর হচ্ছে আপনার অর্থনৈতিক বিভিন্ন রকম সাপোর্ট আছে। এই দলটার ক্ষেত্রে কি হবে, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করবে যে এই রাজনৈতিক নতুন দলটা আসলে বাংলাদেশের রাজনীতিতে কেমন করবে। এবার আমরা চিন্তা করতে পারি যে বিএনপি তাদেরকে আসলে কেমন করে নিচ্ছে। দেখুন, বিএনপি আওয়ামী লীগের বিষয়ে তাদের মতো এতটা কঠোর না। তারা যেরকম আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার ছাত্র জনতার আহত হওয়া, নিহত হওয়া, এর মাধ্যমে তারা যেই ভয়াবহ একটা ফেসিস্ট রেজিমকে ফেস করে তাকে ক্ষমতা থেকে পতন ঘটিয়েছে, তারা সরাসরি সম্মুখ যুদ্ধে নেমে যেরকম ভাবে মৃত্যুবরণ করেছে, নেতৃত্ব দিয়েছে, অন্য দলগুলি সাপোর্ট দিলেও তারাই মূলত তাদের নেতৃত্বেই কিন্তু, সারা বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বেই কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। তো তারা আওয়ামী লীগের প্রতি কঠিন, কিন্তু বিএনপিকে আসলে অথবা অন্যান্য দলগুলিকে আওয়ামী লীগের প্রতি এতটা কঠোরতা দেখা যাচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে থাকবে কিনা। এখন আওয়ামী লীগকে আগামী ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা এটা নিয়ে কিন্তু দ্বিধা বিভক্তি আছে। বিএনপি, জামায়াতে ইসলামী, সরকার বা এই যে নতুন রাজনৈতিক দল, তাদের আলাদা আলাদা অবস্থান আছে। আওয়ামী লীগ যদি ভোটের রাজনীতিতে আসে এবং সত্যিকার অর্থেই যদি ভোট হয়, তাহলে আওয়ামী লীগের ভোট পাবে, বিএনপির ভোটগুলি বিএনপি পাবে, বা যারা ডিসিশন নিতে পারতেছে না এই ভোটগুলি হয়তোবা এই নতুন রাজনৈতিক দলের দিকেও যেতে পারে। বা তাদের আবেদন যদি এত মাত্রায় পৌঁছে যায়, সেই ক্ষেত্রে তারা হয়তোবা এই নতুন দলটিকেও ভোট দিতে পারে। এখন বিএনপি তাদেরকে এমন করে দেখতেছে যে এটা কি একটা কিংস পার্টি হবে, এইটাকে কি আসলে সরকার একটা পার্টি তৈরি করে সরকার কি তাদেরকে আসলে মানে ক্ষমতায় বসিয়ে দিবে, এই ধরনের একটা অস্বস্তি কিন্তু বিএনপির মধ্যে আছে। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যেই দলটিকে নিয়ে আসবেন, এই দলটি আসলে যতটা গুছিয়ে ওঠার চেষ্টা করতেছে, বিএনপির মধ্যে ততটাই অস্বস্তি বাড়তেছে। মানে বিএনপি মনে করতেছে তারা সাংগঠনিকভাবে পরিণত হয়ে তারা যদি তাদের হাতেই যদি সরকার ক্ষমতা তুলে দেয়, তাহলে এই
গত 15 বছর 20 বছরের যে আন্দোলন, এই আন্দোলনের ফলাফল কি, বিএনপির যে এত স্যাক্রিফাইস, তাহলে এই স্যাক্রিফাইসের রেজাল্ট কি হবে? মানে বিএনপি চায় ভোটের রাজনীতি হোক, কিন্তু কিংস পার্টি হিসেবে কারো হাতে যাতে ক্ষমতা তুলে না দেওয়া হয়, এই কারণে বিএনপির মধ্যে একটা অস্বস্তি আছে। আর আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কি আসবে না, এটা আসলে এই নতুন দলটি গঠিত হওয়ার পরে এই নতুন দল বিএনপি, জামায়াত ইসলামী সকল দল মিলে যে ডিসিশনটা নেবেন, সেই ডিসিশনটাই হবে আওয়ামী লীগ আসলে আগের নির্বাচনে আসতে পারবে কিনা। দেখুন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলেন, তাদের মধ্যে একেবারেই কোনো দলের সাথে সংশ্লিষ্টতা নেই এরকম ছাত্র জনতা যেরকম ছিলেন, তেমনি ভাবে বাংলাদেশের সকল দল, এমনকি আওয়ামী লীগের কিছু দলও দল ত্যাগ করে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তো এখন এমন একটা অবস্থা যে যারা যেই দল করতেন তারা সেই দলের দিকে চলে যাচ্ছেন, কিন্তু যেই মানুষগুলি লেফট ওভার রয়েছে, যারা কোনো রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না, তাদের মধ্যে আবার যারা রাজনীতিতে আসতে ইচ্ছুক, সেই মানুষগুলি শুধুমাত্র নতুন দলের বিষয়ে আকৃষ্ট হবেন। এখন তাদের সংখ্যা অবশ্যই কম হবে, সেটাকে মেনে নিয়েই এই নতুন দলটাকে আগাইতে হবে। এবং ভবিষ্যতে যদি আওয়ামী লীগ না থাকে, সেই ক্ষেত্রে তারা ক্ষমতায় যেতে পারবে কিনা, নাকি তারা প্রধান বিরোধী দল হবে, না জামায়াত ইসলামীর পরে তৃতীয় একটা দল হিসেবে আবির্ভূত হবে, আসলে এই বিষয়টুকু বোঝার জন্য আমরা আরেকটু সময় গেলে, আরেকটু রাজনৈতিক গতি প্রকৃতি গেলে আমরা হয়তোবা বুঝতে পারবো। আমরা এখনই দেখতেছি বিভিন্ন জায়গায় অসহিষ্ণুতা। বরিশালে এই নাগরিক কমিটির একটা মিটিং এর মধ্যে দেখা গেল বিএনপির হামলা হয়েছে। তো ধীরে ধীরে এই সংঘাতটা বাড়তে পারে, এবং অন্যান্য দলগুলি এই দলটাকে কেমন করে গ্রহণ করতেছে বা তারাই কেমন পারফরমেন্স মাঠে দেখাইতে পারতেছে, এই অনেক কিছুর উপরে নির্ভর করবে যে তারা আসলেই একটা বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে কিনা, বা তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে নিতে পারেন কিনা, আর অন্যান্য দলগুলির সাথে তাদের সুসম্পর্ক এবং জনমানুষের সাথে, জনগণের সাথে তাদের সম্পর্ক কেমন, এই টোটাল বিষয়গুলির উপর নির্ভর করবে তারা আসলে ভবিষ্যতে কি করবে। বন্ধুরা, এই ছিল সামান্য মতামত ভিত্তিক আলোচনা। আপনার যদি কোনো মতামত থাকে আপনি কমেন্ট বক্সে দিতে পারেন। এছাড়া আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব মাস্ট, এবং ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটিকে লাইক করে দিন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।